তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তিনি হচ্ছেন রাজ্যের পুলিশ মন্ত্রী। উনাকে আগে সিবিআই এর আওতায় নিয়ে এসে জিজ্ঞাসা করলেই সমস্ত দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। উনি রাম বাম শ্যামের কথা বলছেন, ওটা রাম বাম শ্যাম। ঘটনা কি হচ্ছে জানেন, কিছু পকেট মার, জনসাধারণের পকেট মেরে তিনি নিজে বাঁচার জন্য পকেট মার করে চিৎকার করেন। নেংটি দূর ধরা পড়েছে, ধেড়েটাকে ধরতে হবে আগে। সন্দীপ ঘোষ এই ঘটনার সমস্ত কিছু জানে। সন্দীপ ঘোষ মুখ খুললে মাননীয় মুখ্যমন্ত্রী ও সিবিআই হেফাজতে যেতে বাধ্য। সন্দীপ ঘোষের কাছে এমন কিছু তথ্য আছে, উনি বলেছেন সেটা ফাঁস করলে মুখ্যমন্ত্রীর বিপদ হবে, উনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। এটা উনার বাবা মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে উনাকে রিজাইন দিয়ে নবান্ন ছেড়ে কালীঘাটে গিয়ে বসার দরকার। আমরা দাবি তুলছি যে উনার যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকতো তাহলে উনি ওই তরুণী ডাক্তারের বাবা মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তিনি হচ্ছেন রিজাইন দিয়ে বাড়িতে গিয়ে বসুন। ক্ষমতার মায়া করেন না কেন? আমি যেটা বললাম আগে যে ক্ষমতার মায়া করেন না, ঠিক আছে, তাহলে উনি ওই তরুণী ডাক্তারের বাবা মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে রিজাইন দিয়ে চলে যান না, কালীঘাটে গিয়ে বসে থাকবেন। বয়স হয়েছে, একটু বিশ্রাম নিন। সৌরভ গাঙ্গুলি তো বুঝতেই পারছেন, 1 টাকা দিয়ে 500 একর জমি নিয়েছে, তার জন্য মুখ্যমন্ত্রী থেকে উপঢৌকন নিয়েছেন, তার জন্য তাকে তো মুখ্যমন্ত্রীর পক্ষ হয়ে বলতে হবে। আচ্ছা, ঘটনাটা হচ্ছে যে এই সন্দীপ ঘোষ এত সাহস এবং ঔদ্ধত্য দেখাচ্ছে, কে তার পেছনে আছে। সিবিআই তাকে নোটিশ পাঠিয়েছিল হাজিরা দেওয়ার জন্য, তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করবে। তার মানে কি ডাল মে কুছ কালা হয়? তার মানে তিনি ভয়ে আসেননি কেন, সেজন্য সিবিআই তাকে তুলে নিয়েছে, অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি আসেননি কেন? কে তাকে আসতে নিষেধ করেছিল? সন্দীপ ঘোষের মোবাইল সিবিআই যদি সিজ করে নেয়, সন্দীপ ঘোষের মোবাইল আর হচ্ছে বিনীত গোয়েলের সিপির মোবাইল আর মাননীয়ার মোবাইল আর নির্মল মাঝির মোবাইল, এই কজনের মোবাইল ওই সময়ের যেদিন ঘটনা ঘটেছিল আরজি করে সেই তরুণী ডাক্তারকে গণধর্ষণ করে খুন করা, নৃশংসভাবে খুন করা, মানে অতীতে এই ধরনের নৃশংসতা দেখা যায় না। এত যেরকম কামদুনিতে ঘটেছিল, তার শরীরটাকে শতচ্ছিন্ন বিচ্ছিন্ন করে মানে খুবলে ছিঁড়েছে তার শরীরটাকে, এত যন্ত্রণা, নৃশংসতম ঘটনা। এটা বিরলের থেকে বিরলতম ঘটনা যে তরুণীর সঙ্গে করা হয়েছিল, তরুণী ডক্টরের সঙ্গে। এটা কে বা কারা করলো এই ঘটনার পেছনে, এবং ঘটনা ঘটানোর পরেই দোষীদের আড়াল করবার জন্য যিনি সবচাইতে তৎপর, তাকেও সিবিআই তদন্তের আওতায় আনা দরকার। তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তিনি হচ্ছেন রাজ্যের পুলিশ মন্ত্রী। উনাকে আগে সিবিআই এর আওতায় নিয়ে এসে জিজ্ঞাসা করলেই সমস্ত দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আজকে উনি যেটা করেছেন, মৌলালি থেকে তিনি হেঁটেছেন, বলে সিবিআই কে আগামী রবিবারের মধ্যে তদন্তভার শেষ করতে হবে, এর বিচার পেতে হবে। উনি রাম বাম শ্যামের কথা বলছেন, ওটা রাম বাম শ্যাম। ঘটনা কি হচ্ছে জানেন, কিছু পকেট মার, জনসাধারণের পকেট মেরে তিনি নিজে বাঁচার জন্য পকেট মার করে চিৎকার করেন। উনি এই সমস্ত ঘটনা উনি জানেন, সমস্ত ঘটনা জানেন, A to Z উনি জানেন, এবং এই ঘটনা, নৃশংসতম ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, আত্মহত্যা বলে চালানোর জন্য, এবং বিনীত গোয়েলকে দিয়ে তিনি বলালেন যে এটা আত্মহত্যা। আমার বক্তব্য হচ্ছে যে তরুণীর ডাক্তারের পোস্টমর্টম হয়নি। বিনীত গোয়েল কি জ্যোতিষী বড়? তাহলে উনি কেন দায়িত্বে আছেন? উনি দায়িত্ব ছেড়ে দিয়ে জ্যোতিষীগিরি করুন না কেন? আমাদের আপত্তি নেই। উনি কি করে বলতে পারছেন যে তরুণী আত্মহত্যা করেছে, তাকে রেপ মার্ডার করা হয়নি? কাকে আড়াল করবার জন্য? পেছনে মানে ধেড়ে নেংটি দূর ধরা পড়েছে, ধেড়েটাকে ধরতে হবে আগে। কানটা ধরেছে, মূল মাথাটাকে ধরতে হবে। এই সন্দীপ ঘোষকেই মুখ্যমন্ত্রী পুরস্কৃত করেছিলেন, এবং তিনি তো ইস্তফা দিয়েছিলেন সরকারি চাকরি থেকে। তিনি বলেছেন পদত্যাগ করলাম, বা মেয়ে মারা গেছে, বাবা হিসেবে পদত্যাগ করলাম। তারপরেই দেখা গেল, আমরা দেখলাম এই সন্দীপ ঘোষকে মুখ্যমন্ত্রী পুরস্কৃত করে একদম ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি পাঠিয়েছিলেন। ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানোর কারণটা বুঝতে পেরেছেন? সন্দীপ ঘোষ এই ঘটনার সমস্ত কিছু জানে।
উনাকে দিয়ে মুখ্যমন্ত্রী তো দোষীদের আড়াল করবার চেষ্টা করছেন, এবং ছক ব্লুপ্রিন্ট যেটা করেছিলেন ওই অপরাধের নৃশংসতম অপরাধীদের আড়াল করবার জন্য এবং ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সন্দীপ ঘোষকে সিঁড়ি হিসেবে ব্যবহার তিনি করেছিলেন। সন্দীপ ঘোষ মুখ খুললে মাননীয় মুখ্যমন্ত্রী ও সিবিআই হেফাজতে যেতে বাধ্য। সিবিআই এই ঘটনাতে যিনি অপরাধ করেছেন, যারা তাকে গণধর্ষণ করেছে, খুন করেছে, তারা যেমন অপরাধী, দোষীদের আড়াল করবার জন্য, অপরাধীদের আড়াল করবার জন্য সেম দোষ কিন্তু দোষের তিনিও দুষ্ট। তার জন্য মুখ্যমন্ত্রী এই দোষীদের সঙ্গে সঙ্গে তিনিও এই ঘটনার দায় এড়াতে পারেন না। তিনি পুলিশ মন্ত্রী, এবং সন্দীপ ঘোষের কাছে এমন কিছু তথ্য আছে, উনি বলেছেন সেটা ফাঁস করলে মুখ্যমন্ত্রীর বিপদ হবে, উনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। উনি পুলিশ মন্ত্রী তো দূরে থাক, মুখ্যমন্ত্রী রিজাইন দিয়ে তাকে কালীঘাটের বাড়িতে চলে যেতে হবে। তার জন্য ওই ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 4 ঘন্টার মধ্যে উনি রিজাইন দিলেন, আবার 4 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে তার চাকরি। রাজ্যে চাকরি নেই, আবার উনার কি এক চাকরি রিজাইন দিয়ে আরেক চাকরিতে উনি জয়েন করছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে এর ভিতরে। কারণ না থাকলে তো এই ঘটনা ঘটতে পারে না। একদমই। আর জি করে 14ই আগস্ট হামলার ঘটনায় পুলিশি ব্যর্থতার কথা উঠলো কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম বলেন যে পুলিশের ইন্টেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ, নিজেদেরই পুলিশ যারা রক্ষা করতে পারেনি, কিভাবে চিকিৎসকদের কাজ করতে পারবেন বলে আশা করা যায় সেখানে, কি বলবেন? হ্যাঁ, 14 রাতের ঘটনা যে সমস্ত দুষ্কৃতীদের আনিয়েছিল, এটা পিসি ভাইপো মিলে, ডায়মন্ড হারবারের সাংসদ আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, এই দুজন মিলে এই যে ঘটনাটা, গোটা রাজ্য ওই তরুণী ডাক্তারের নৃশংসতম গণধর্ষণ এবং তার নৃশংসতম যে খুন হয়ে তিনি মারা গেলেন অকালে, পৃথিবী থেকে এটা উজ্জ্বল, যিনি হচ্ছেন প্রস্ফুটিত, তিনি ভবিষ্যতে মানুষের সেবা করতেন, সমাজের সেবা করতেন। তার বাবা মা স্বপ্ন দেখেছিল তাকে নিয়ে, ওই তরুণীও স্বপ্ন দেখেছিলেন। তিনি যে ডিউটিটা সেদিন করেছিলেন, ডিউটি করে তার চোখ একটু ধরেছিল, তার জন্য তিনি সেমিনার হলে একটু রেস্ট নেওয়ার জন্য গেছিলেন। আর অপরাধীরা, দোষীরা যারা ওই ক্রিমিনাল, তারা ওত পেতেছিল, সেই সুযোগের তারা সদ্ব্যবহার করেছিল। এবং যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে যে ওই তরুণীকে যখন মেরে গণধর্ষণ করার পর, যখন খুন করার পরে তার ডেড বডি পড়ে আছে, আর ওখানে দাঁড়িয়ে তৎকালীন যিনি সন্দীপ ঘোষ, যিনি ওই সুপার আরজিকর মেডিকেল কলেজের সুপার, এবং আর তার যে পারিষদ, তাদের নিয়ে ঘটনা ধামাচাপার জন্য তিনি মিটিং করছেন। তরুণীর ডেড বডি কিন্তু পড়ে আছে ওখানে। কত যন্ত্রণা নিয়ে তাকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হলো, তার বাবা মায়ের হাহাকার, এবং গোটা রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে দেশের বাইরে এই ঘটনা প্রতিবাদ হচ্ছে। আগামীকাল সমস্ত গোটা ভারতবর্ষের ডাক্তাররা পেন ডাউন করেছে, কর্মবিরতির করবে তারা ঘোষণা দিয়েছে। এটা একটা মামুলি ঘটনা না, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। কামদুনি, কত জায়গার ঘটনা বলবো, কামদুনির ঘটনা, কোচবিহারের ঘটনা, পার্ক স্ট্রিটের ঘটনা, সন্দেশখালীর ঘটনা, অনেক জায়গার ঘটনা এই ধরনের, কোচবিহারের ঘটনা, এই একের পর এক ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী বলছেন এগুলো কোনো কিছুই নয় নাকি। মুখ্যমন্ত্রী বলছেন আসল খুনি ধরা পড়েছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী যেটা বলছে, যিনি প্রকৃত দোষী বা অপরাধী, তাদের আড়াল করবার জন্য মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলছেন। তিনি, আমি আগেই বলেছি যে সাধারণ পাবলিকের পকেট থেকে মানি ব্যাগ নিয়ে নিজেই পকেট মার করে চিৎকার করে বাঁচবার জন্য। মুখ্যমন্ত্রী কি বলছে না বলছে, উনি তো এত মিথ্যে কথা বলেন, এত অসত্য কথা বলেন, উনাকে মিথ্যাশ্রী প্রাইজ দেওয়ার দরকার। আবার মুখ্যমন্ত্রী যেটা বলছেন, উনি পুলিশ মন্ত্রী, উনি ওই তরুণী ডাক্তারের নিরাপত্তা দিতে পারেননি। এটা উনার বাবা মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে উনাকে রিজাইন দিয়ে নবান্ন ছেড়ে কালীঘাটে গিয়ে বসার দরকার। আমরা দাবি তুলছি যে উনার যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকতো, তাহলে উনি ওই তরুণী ডাক্তারের বাবা মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তিনি হচ্ছেন রিজাইন দিয়ে বাড়িতে গিয়ে বসুন। উনি মুখ্যমন্ত্রী তো অভয়ার বাবা মাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা বলছেন। টাকা দিয়ে একটা মহিলার ইজ্জত এবং তার জীবনের দাম টাকার দাঁড়িপাল্লায় কখনো হয়? যার যাবার তার গেল।
আজকে উনার পরিবারের যদি হতো টাকা দিয়ে কি উনি মেনে নিতেন? কখনোই মানতেন না। মুখ্যমন্ত্রী এই করে তো টাকার বিনিময়ে তো দাঁড়িপাল্লায় মা বোনেদের সম্মানের দাম তিনি তুলেছিলেন, যে নাবালিকা ধর্ষিত হলে 30,000 টাকা, সাবালিকা ধর্ষিত হলে 20,000 টাকা, এবং বরাবরই তিনি ধর্ষকদের পক্ষে দাঁড়ান বলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। মহিলা মুখ্যমন্ত্রী কি দিয়েছিল 2021 সালে, বড় বড় হোর্ডিং দিয়েছিল উনার ছবি দিয়ে, যে বাংলা নিজের মেয়েকে চায়। কেন ওই তরুণী ডাক্তারটা কি, যিনি ভবিষ্যতে সমাজসেবার ব্রত নিয়ে যিনি এগিয়েছিলেন, এবং তিনি তো বাংলার মেয়ের কোথাকার মেয়ে ছিলেন, কি মুখ্যমন্ত্রী শুধু একাই বাংলার মেয়ে? একদমই। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভেবেছে বাংলাদেশের মতো ক্ষমতা দখল করবে, ক্ষমতার মায়া তিনি নাকি করেন না। আরজিকর কাণ্ডে সাফ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তো ক্ষমতার মায়া করেন না, ঠিক আছে, উনি যেটা বলছেন, উনি যেটা মুখে বলেন তার উল্টো করেন। ক্ষমতার মায়া করেন না কেন? আমি যেটা বললাম আগে, যে ক্ষমতার মায়া করেন না, ঠিক আছে, তাহলে উনি ওই তরুণী ডাক্তারের বাবা মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে রিজাইন দিয়ে চলে যান না, কালীঘাটে গিয়ে বসে থাকবেন। বয়স হয়েছে, একটু বিশ্রাম নিন। ধন্যবাদ। দিদি, আর দুটো প্রশ্ন আছে আমার। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় প্রশ্ন অনেক। ষড়যন্ত্র, জেনে ফেলায় কি মৃত্যু? এর পেছনে মাস্টার মাইন্ড কে বলে মনে হয়? হ্যাঁ, মাস্টার মাইন্ড তো ওখানকার মাস্টার মাইন্ড কে আছে সেটা তৎকালীন যিনি সুপার ছিলেন সন্দীপ ঘোষের মোবাইলের কল লিস্ট চেক করলে জানা যাবে যে মাস্টার মাইন্ড এর মধ্যে কারা কারা আছে। কেন ওই তরুণী ডাক্তারকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হলো? তার দায় তো নিতেই হবে সন্দীপ ঘোষকে, তৎকালীন সুপার। তিনি হচ্ছেন ওই হাসপাতালের সুপার, তার দায়িত্ব তাকে নিতে হবে। আমার রাজ্যের পুলিশ মন্ত্রীকে নিতে হবে, দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন সৌরভ না। গঙ্গোপাধ্যায় বলছেন যে আরজিকরের চিকিৎসকের ধর্ষণের ঘটনা, সৌরভ গঙ্গোপাধ্যায় বলছে এটা একটা দুর্ঘটনা, বাংলা নিরাপদ। ও সৌরভ গাঙ্গুলি তো বুঝতেই পারছেন, 1 টাকা দিয়ে 500 একর জমি নিয়েছে, তার জন্য মুখ্যমন্ত্রী থেকে উপঢৌকন নিয়েছেন, তার জন্য তাকে তো মুখ্যমন্ত্রীর পক্ষ হয়ে বলতে হবে। একদমই। আমার শেষ প্রশ্ন আপনাকে দিদি, পাকিস্তানের পতাকার উপর পাকিস্তান জিন্দাবাদ লেখা পোস্টার পড়লো মুর্শিদাবাদের বহরমপুরে। শুক্রবার সকালে বহরমপুর থানার হাতিনগর এলাকার একটি স্কুলের গেটে ওই পোস্টার দেখতে পাওয়া যায়। সেখানে মহিলাদের ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে, কি বলেন? না, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ভারতবর্ষে যারা আমরা আছি, আমাদের প্রথম পরিচয় ভারতীয়, এবং পশ্চিমবঙ্গের রাজ্যের মুর্শিদাবাদে পাকিস্তানের পতাকা উড়েছে, এটা একদমই কাম্য নয়। যেটা একদমই কাম্য নয়, কারণ ভারতবর্ষে থাকবো, পশ্চিমবঙ্গে থাকবো, স্বাধীন ভারতবর্ষে এটার অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের একটা জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। অন্য দেশের পতাকা এখানে উড়বে কেন? যারা এই পতাকা তুলেছে, ওখানে পতাকা লাগিয়েছে যারা, তারা এটা ঠিক করেনি এবং এটা বাঞ্ছনীয় নয়।